নারী না থাকলে ভাই ফোঁটাটা হতো না, নারী না থাকলে পৃথিবীটাই হয়তো হতো না, কিংবা নারী না থাকলে এক কথায় সৃষ্টিটাই হয়তো থমকে যেত। সেই নারীদের সম্মান জানিয়ে, তাদের মেধাকে কুর্নিশ জানিয়েই আমরা আয়োজন করেছি এই অঙ্গনার অঙ্গনের শীর্ষক অনুষ্ঠানটি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে যাকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি তিনি হলেন শিক্ষিকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপ্না দাশগুপ্তা। নমস্কার দিদি, স্বাগত তোমাকে, সেই সাথে স্বাগত আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। দিদি, প্রথমে যে প্রশ্নটি তোমার কাছে, বহু বছর ধরে শিক্ষকতার পেশার সাথে যুক্ত রয়েছে, সেই পেশাকে ধরে তোমার যে যাত্রাপথ বলবো, অভিজ্ঞতা বলবো, সেই বিষয়টা যদি প্রথমেই আমাদের সাথে একটু শেয়ার করো। ঠিক আছে, প্রথমেই নমস্কার জানাই তোমাকে এবং যারা দর্শক সামনে বসে রয়েছেন তাদের প্রত্যেককে। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আজ 34 বছর কমপ্লিট হয়ে 35-এ পা দিয়েছি। 1990-তে, তখন জাস্ট আমি ধরো মানে কলেজ কমপ্লিট করার পরে মাস্টার্সে ভর্তি হয়েছে, তো চাকরিটা পেয়ে গেছি। আচ্ছা, পাওয়ার পরে তো চাকরিতে জয়েন করলাম। কোন বিষয়ে করেছো তুমি? আমি আমার সাইকোলজি, মনোবিজ্ঞান শিক্ষিকা। তো প্রথম যেখানে জয়েন করেছি সেটা হলো চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আচ্ছা, তারপর ওখান থেকে তোমার যোগেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী, তারপর সেখান থেকে উদয়পুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, তারপর চন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এরপর ওখান থেকে উমাকান্ত একাডেমি, আর এখন আছি বজরং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে। বাহ, দীর্ঘ এই যে তোমার আমার যাত্রা পথ বলো, প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে আমার মানে এত মেল বন্ধন, এখনো পুরনো স্কুলগুলোর যে স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমার যেন আত্মার আত্মীয়, প্রতিনিয়ত ওদের সঙ্গে খোঁজ খবর হচ্ছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো ফেসবুক থাকার কল্যাণে ওদের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব সহজ হয়ে গেছে, ভীষণ সহজ হয়ে গেছে। তো সত্যিকার অর্থে দেখো, আমি সবগুলো স্কুলেই, গার্লস স্কুল তো উদয়পুর যেটা, সেটা 20 বছর ছিলাম ওখানে, শুধু মেয়েদের স্কুল সেটা। আর বাকি স্কুলগুলো, বাকি 4টা স্কুলে কোয়েট, ছেলে মেয়ে। আচ্ছা, মাঝখানে 3.5 বছরের মতো উমাকান্ততে ছিলাম, সেটা ছেলেদের স্কুল। আচ্ছা, একটু ডিফার করতে পেরেছি। তো সবার সঙ্গে আমার ভালো রিলেশন ছিল। আমি সবসময় চেয়েছি আমার ছেলে মেয়েরা তারা যেন প্রত্যেকে নিজেকে প্রকাশ করতে পারে। সেই যে বললাম, ধরো বিবেকানন্দ কিংবা বড় বড় মনীষী, রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই চেয়েছেন তাদের আত্মা বিকশিত হোক। আর শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র বই পড়া নয়, সর্বাঙ্গীন বিকাশ। আমি ওটাকেই চেয়েছি আমার সকল ছাত্রছাত্রীর মধ্যে, যে তাদের বিকাশটা, তাদের প্রতিভাটা বেরিয়ে আসুক। খুঁজে বের করার মানে তল্লাশিতে ছিলাম, সেটা করেছি। আমার অনেক ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে জাতীয় স্তরে নাটক করেছে, রাজ্য স্তরে এসেছে। তো ওই দিক থেকে আমি ভীষণ খুশি, এবং ওই দিকটাই আমার বেশি ভালো লাগতো। তাদের সঙ্গ পাওয়া যেত, তাদের সঙ্গে ঘনিষ্ঠতাটা বেশি থাকতো। দিদি, তোমার এই শিক্ষা বিষয়ে আমরা আবার ফিরে যাব, কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন আমার মনে বারবার উঁকি দিচ্ছে, সেটা হচ্ছে তুমি যে জায়গাটাতে বসে রয়েছো সেটার সাথে তোমার অনেক পুরনো সম্পর্ক। সেই সম্পর্কের সূত্রপাত থেকে কিন্তু আজকে বেশ অনেক কিছু জানবো, সেটা আগে বলো আমাকে। আচ্ছা, ভালো কথা, তুমি এটাও জেনেছো তাহলে। নিশ্চয়ই। তো আমি কেন, যারা দর্শক বন্ধু রয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা তোমাকে পুরনোরা হ্যাঁ, সেই অবশ্যই, অনেক দিন ধরে এখন আমি এটা থেকে একটু দূরে আছি, তো পুরনো যারা তারা দেখতো। তো এটা হচ্ছে গিয়ে তোমার 1991 প্রথম আগরতলা দূরদর্শন কেন্দ্র হলো। এখন তো ডিডি ত্রিপুরা, আগরতলা দূরদর্শন কেন্দ্র। তখন ওই কলকাতা থেকে রেকর্ডিং প্রথমটাই হতো, মানে স্ক্রিনটা খুলতো ওইভাবেই, নমস্কার আগরতলা দূরদর্শন কেন্দ্র। তারপর অনুষ্ঠানগুলো, তো ওই অনুষ্ঠানগুলিতে ধরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা সংযোজনা করতাম, সেটা দেখানো হতো। সাক্ষাৎকার প্রোগ্রাম, ওটা দেখানো হতো। বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি। এত সুন্দর স্টুডিও তো তখন ছিল না,
তখন আমরা মানে বিল্ডিংটা ছিল, বাইরে দাঁড়িয়ে কোথাও বা কোনো একটা জায়গাতে এগুলো করতাম। আর অনেক সময় তো তোমার ওই যেগুলো সাক্ষাৎকার প্রোগ্রাম, সেটা তো যেই ব্যক্তিত্ব থেকে নিতাম ওখানেই চলে যেতাম, কখনো মাঠে চলে গেছি, বিভিন্ন স্কুলে গেছি। তো এই নিয়ে সত্যি ওই সময়টা ভীষণ মানে কি বলবো, দারুণ মজার ছিল। আমি যখন মানে স্কুলে পড়তাম, তুলসীবতী স্কুলে ভর্তি হয়েছি আমি, সেটা ধরো অনেক পরে, 1983-84। এর আগে আমার ছোটবেলাটা কেটেছে কল্যাণপুরে, আচ্ছা, খোয়াই, তুমি জানো ওখানে সাংস্কৃতিক পরিমণ্ডলটা ভীষণ ভালো। তো ছোটবেলা থেকে আমি ওইখানে বড় হয়েছি। তো তো সব সময় মানে একটা সাংস্কৃতিক অঙ্গন পেয়েছি। আমার বাবা ওখানে চাকরি করতেন। তো এত বছর আগে, তখন আমি ভীষণ ছোট, মা বাবাদের একটা তোমার অ্যামেচার টিম ছিল এমপ্লয়িদের, ওখানে নাটক করতেন। তো আমি ওদের সঙ্গে যেতাম, গিয়ে গিয়ে আমার সমস্ত পাঠগুলো মুখস্থ হয়ে যেত। সেগুলো তো সবার সামনে বিন্দাস মানে বলতে থাকতাম তখন থেকে। তারপরেই খোলা মঞ্চে আমাদের ওখানকার এমপ্লয়ি প্লাস বিজনেসম্যানদের দুটো দল ছিল, যাত্রা, শীতের সময়টাতে পুরো যাত্রা পাঠও করতাম, যাত্রাও করেছি। তো সব মিলিয়ে এটার প্রতি একটা বিশাল ঝোঁক। আর সেই প্রভাবগুলো পড়েছে দূরদর্শনে, দূরদর্শন, আকাশবাণীতেও তোমার কথিকা কিংবা ভাষ্য পাঠ করেছি অনেক অনুষ্ঠানে অগ্নিকুমার আচার্যজি স্যারের সঙ্গে। তো নানানভাবে তো এটাতেও তখন তো মানে হাতে গোনা অজন্তা সেন, তারপরে কাকলি গঙ্গোপাধ্যায়, এরপর মিতালি গঙ্গোপাধ্যায়, মানে খুব হাতে গোনা কজন আমরা তখন ছিলাম। আর বিষয়টা এত মজার ছিল, দেখো আমি এই দূরদর্শনে কাজ করেছি মোটামুটি ধরো 1994-5। আচ্ছা, তারপরেই আমি বিয়ের পর 94-এ বিয়ে হলো, বিয়ের পরে উদয়পুর চলে গেছি। আচ্ছা, তাহলে কত বছর তোমার হলো? 4-5 বছর। 4-5 বছর। তো ওখানে যখন চলে গেছি বিয়ের পরে, গার্লস স্কুলে বদলি হয়ে তখন চলে গেলাম। এই তখন তো এই রকম যোগাযোগ ব্যবস্থাটা ছিল না এখন যেটা সম্ভব। তখন আর ওইখান থেকে আবার এসে তারপরে বাচ্চা কোলে সব মিলিয়ে সামাল দিয়ে চাকরি সামলে, তখন ধীরে ধীরে মানে আগরতলা দূরদর্শনের সঙ্গে কিছুটা কাট হয়ে গেল। কিন্তু ওখানে উদয়পুরে আবার সেখানে মানে শারীরিক দূরত্ব তৈরি হলো, মানসিকভাবে তো একেবারে, কারণ এই অঙ্গনটা এত প্রিয়। তখন তো আরো নতুন নতুন অনুষ্ঠান সব ঘরে বসে দেখছি। আর যেটা আমার শাশুড়ি মা, আমার দূরদর্শন প্রোগ্রাম দেখে আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেছে। তাই? আরে বাবা, এটা একটা বিশাল ব্যাপার। উনি কি করতেন, কোনোদিন অনুষ্ঠান থাকলে পরে উনি মানে, এজন্যই বলছি তোমাকে খুব মজার আর কি, যে উনি কি করতেন, যেদিন অনুষ্ঠান তিনি ঠিক ওই পাশাপাশি কয়েক ঘরে চলে যেতেন, গিয়ে বলতেন আজকে আমার বৌমার অনুষ্ঠান আছে, তোমরা সন্ধ্যার সময়। তখন তো এত চ্যানেল ছিল না, বলো, সেই সময় দূরদর্শন মানে সবার একটা আলাদা আকর্ষণ। এখন তো কত কত চ্যানেল হয়ে গেছে। তো মা গিয়ে বলে আসতেন, এটা বিশাল ব্যাপার, বৌমাকে টিভিতে স্ক্রিনে দেখা যায়। এবং আমার শাশুড়ি মা তখনকার সময়ও তিনি এটাকে কতটা মানে গুরুত্ব দিতেন। আমার বাবা মা যেমন গুরুত্ব দিতেন, আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার, দেখো সেই সময় দাঁড়িয়ে শাশুড়ি মার বয়স সেই সময় মানে কতটা পেছনের দিকে, তারপরেও দাঁড়িয়ে স্টুডিওতে দূরদর্শনে এসে কাজ করছো, সেটা দেখে উনি শুধু পছন্দ না, একেবারে তোমাকেই পছন্দ করেছেন, আমাকে পছন্দ করেছেন। সেটাই বলছি, মানে অনেকটা দূরদর্শী, অনেকটা দূরদর্শী। তারপর তো ধীরে ধীরে তোমার ওইখানে উদয়পুরের মঞ্চ সঞ্চালনায় যোগ দিলাম। তো শেষ পর্যন্ত দীর্ঘ বছর মঞ্চের সঙ্গে যুক্ত ছিলাম। দিদি, দূরদর্শনের যে প্রথম অনুষ্ঠান সেটা কি ছিল তোমার, মনে পড়ে কি? হ্যাঁ, সেটা মনে পড়ে। সেটা প্রথম অনুষ্ঠানটা ছিল আমার তোমার একটা, তখনও দেখো ভাবো একটা বিউটি কম্পিটিশন হয়েছিল। আচ্ছা, তখনকার সময়। তো ওখানে যে বিউটি কুইন হয়েছিল, এমন ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদেরকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এটা আমার প্রথম প্রোগ্রাম। ওই সময়ের ছবিটা এখনো আমার অ্যালবামে ধরা আছে। আচ্ছা, আমাদের রাজ্যের রবীন্দ্র ভবনে হয়েছিল। তারপর ওদেরকে এখানে এনে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আচ্ছা, তো ওটার ছবি এখনো আমার কাছে একদম, মানে সেটা তোমার প্রথম অভিজ্ঞতা দূরদর্শনের পর্দায়। তারপর তো একে একে তোমার ওই নরসিংগড়ের যে ব্লাইন্ড স্কুল কিংবা ক্রীড়ামন্ত্রীর সাক্ষাৎকার, বিভিন্ন ভাবে কাজ করেছি। দিদি, তুমি তো এই যে দূরদর্শনে কাজ করেছো অনেক দিন, তো এর আগে শিক্ষাক্ষেত্রে তোমার মানে প্রবেশ তো নাকি? না,
আমি 90তে ঢুকেছি, হ্যাঁ তখন চড়িলাম 91 থেকে এটার সঙ্গে। আচ্ছা, মানে পুরোটাই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো তোমার তো নিশ্চয়ই সাহিত্য সংস্কৃতির প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, তবে সেই জায়গা থেকে বেরিয়ে শিক্ষাক্ষেত্রে প্রবেশ কিভাবে? আসলে দেখো, ওটাও কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি শিক্ষিকা হব। আচ্ছা, ছোটবেলা থেকেই যখন আমার মানে ফিমেল মানে দিদিমণিদেরকে দেখতাম, তখন তো ম্যাডাম বলতো না, এখন সবাই ম্যাডাম ম্যাডাম বলে, দিদিমণি, কি সুন্দর মধুর ডাক। আবার অনেকটা ভয়েরও কিন্তু, দিদিমণি আসছে বললেই হয়ে গেল। হ্যাঁ, তখন ধরো এরকম অল্প বয়সে যে সমস্ত দিদিমণিরা চাকরি পেতেন সায়েন্সের, ওদেরকে ওদের পড়ানো দেখে, ওদের চলা দেখে সবসময় মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, আমি ওইভাবে পড়াবো, আমি স্টুডেন্টদের সঙ্গে এইভাবে মিশবো, ওদের সঙ্গে কাজ করব। তখন থেকে এটা আমার একটা স্বপ্ন ছিল। আচ্ছা, তাহলে এরপরে আবার দূরদর্শনে প্রবেশটা কিভাবে? ওটা তো তোমার বললাম না যে আমি নাটক করতাম, কলেজে যখন পড়ি তখনও নাটক করেছি। আবার অগ্নিকুমার আচার্য স্যারের সঙ্গে আকাশবাণীতে বিভিন্ন প্রোগ্রামের ভাষ্য পাঠ করতাম, ওনার বিভিন্ন ইয়েগুলোতে, প্রোগ্রামগুলোতে, এবং অনেক অনুষ্ঠান করতাম বাইরে বাইরে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আচ্ছা, ওটার সঙ্গে আমার আগে থেকে যোগ ছিল। আচ্ছা, যার ফলে যখন আগরতলা দূরদর্শন চালু হলো, তখন অটোমেটিক্যালি এখানে এসে যোগাযোগ করেছি। আচ্ছা, করার পরে চান্স পেলাম। আচ্ছা, অবশ্যই তোমার সেরকম প্রতিভা ছিল, তাই তুমি এখানে, তোমাকেও অনেকে তোমার সান্নিধ্য পেয়েছে। যাই হোক দিদি, এতদিন পরে আবার এখানে এসেছো, আজকে অনেকটা দিন পরে। অনেকটা দিন পরে মাঝখানেও আবার এসেছি, মাঝখানে অনুষ্ঠান করেছি, 2-3 বার অনুষ্ঠান করেছি। আচ্ছা, এই যে নতুন করে আবার আসা, হ্যাঁ, নতুন করে আবার আসা, তো সেটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার অভিব্যক্তি? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যখনই দেখি আমি যে এখান থেকে ইদানিং বেশ কিছু প্রোগ্রামে ডাক পেয়েছি, মনে হয়েছে যে না, সে আমার যে পুরনো নিজের জায়গা, বাস এখানে মানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সত্যি, দূরদর্শনে এখানে তুমি এসছো, আমরাও ভীষণভাবে আপ্লুত। যাই হোক দিদি, অন্য একটা প্রশ্নে যাই। একটা তো তুমি বললে যে তোমার শাশুড়ি মা তোমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল, ঠিক সেই রকম সাপোর্ট বা এইভাবে এগিয়ে চলার যে একটা বিষয় রয়েছে, সেটা কি শৈশবেও পেয়েছো, যে মায়ের কাছ থেকে বা পরিবারের অন্যান্যরা যে তুই এগিয়ে যাবি, অনেক দূর, মেয়ে হয়েছিস তো কি হয়েছে, এই বিষয়টা নিয়ে? একদম, বললাম না, আমার মা এবং বাবা দুজনেই ছিলেন মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সেই গ্রামে বড় হয়েছে আমরা, কিন্তু ওখানকার টোটাল যে মানে সাংস্কৃতিক পরিমণ্ডলটা, ওটা ওনারা গড়ে দিয়েছিলেন, যার ফলে স্কুল স্তরে নাটক করা কিংবা আবৃত্তি করা। নামটা শুনতে চাইবো দিদি একটু। বাবার নাম সুধীন্দ্র দাশগুপ্ত, নেই তিনি এখন, মাও নেই এখন, মাও মঞ্জু দাশগুপ্ত। খুব ওরাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে খুব চেনা, ওয়েল নোন, ত্রিপুরা, মানে সেই সাংস্কৃতিক পরিমণ্ডলেই তোমার বড় হয়ে ওঠা, সেটা একটা বিশাল মানে বিশেষ প্রাপ্তি আমরা বলতে পারি। আর পরবর্তী জীবনেও তুমি ঠিক সেইভাবেই এগিয়ে চলেছি, এখনো চেষ্টা করছি যে এখন হয়তো ধরো তোমার হ্যাঁ দূরদর্শনের কিংবা অন্য জায়গাতে আমি মানে সঞ্চালনার সঙ্গে যুক্ত নই, কিন্তু আমি চাই আমার স্কুলে আমার ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে এখনো চাই বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরতে। কারণ শিক্ষা বিষয়টা, শিক্ষাঙ্গনের শিক্ষা বিষয়টা আগে একরকম ছিল, এখন কিন্তু ডিজিটাল ইন্ডিয়া, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন ভাবে। এই তোমার কিছুদিন আগে স্কুল সামার ভ্যাকেশন পড়ার আগেই ছিল মাই স্কুল মাই প্রাইড। তার মানে শুধু বই পড়ে পাশ করো না, এটার সঙ্গে তোমার সার্বিক বিকাশ, তুমি কতটা কি জানো, ওটার উপর 1 সপ্তাহ ধরে প্রোগ্রাম হয়েছে। তো আমি চেয়েছি আমার সকল মেয়েদেরকে, এবার তো মেয়েদের স্কুল, মেয়েদেরকে টেনে আনতে। ঠিক তেমনি তোমার সামার ভ্যাকেশন পড়লো, আবার শুরু হয়ে গেল সামার ক্যাম্প 7 দিনের, ওটাও করেছি। আর এর আগে তো এখন কলা উৎসব, এটা রাজ্য স্তর, জাতীয় স্তর, ডিস্ট্রিক্ট লেভেল, তো আমি উমাকান্ত স্কুলের ছেলেগুলোকে মানে তৈরি করেছি। ওদেরকে আমি এসে যাদেরকে ক্লাস 8-এ পেয়েছি, ওরা তো পর পর কত পুরস্কার নিয়ে এলো রাজ্য স্তরে, ডিস্ট্রিক্ট লেভেলে, নাটকে। তো ওটাই আমার প্রাপ্তি। আমার মনে হয় যে এখন আমি ওদের মাঝে নিজেকে দেখি। বাহ, খুব সুন্দর করে বললে যে ওদের মাঝে নিজেকে দেখো। দিদি, আরেকটা ভালোবাসার বিষয় আমরা জানি তোমার আবৃত্তি। তো আবৃত্তি নিয়ে কথা শুনবো, কিন্তু এর আগে যদি একটা শোনা। দেখো, আমার তো রবীন্দ্রনাথ ভীষণ প্রিয়,
তিনি আমার কাছে এতটাই আর কি। আমি তাই যখন সমস্ত বাঙালিদের রবীন্দ্রনাথ মানে হৃদয়ে রবীন্দ্রনাথ যেটা বলি, আমাদের আমাদের সকাল প্রাণের সন্ধ্যা ঠাকুর রবি প্রাণের ঠাকুর। তো আমার যখনই কোনো সমস্যা তখনই আমি ওনার সৃষ্টি, ওনার সাহিত্য, ওনার সঞ্চয়িতাটা নিয়ে আমি খুঁজে বেড়াই যে আমি সমস্যার সমাধান কিভাবে করব, আমি সেটা খুঁজে বেড়াই। তো এখানে দেখো, যেমন ধরো রবি ঠাকুরের সাধারণ মেয়ে আমার খুব প্রিয়। এবার বলতে পারো তুমি কেন প্রিয়? অনেকেরই প্রিয়। আমি আমার এই যে 20 বছর উদয়পুর গার্লস স্কুলে চাকরি করেছি, সেখানেও আমি মেয়েদের প্রতিনিয়ত বলতাম, দেখো বাইরের চাকচিক্য দেখে কখনো হারিয়ে যাবে না। যখন যাকে ভালো লাগবে আগে দেখবে তোমার বয়সটা, সেখানে পৌঁছাবার আগে তোমাকে একেবারে এমন একটা দৃষ্টি নিয়ে তোমাকে খুঁজে বের করতে হবে, হারতে পারবে না। আবার হেরে গেলে আমরা এখন কি দেখি, অনেক মেয়েরা এত দুর্বল, হেরে গেলেই ওরা আত্মহত্যার পথ বেছে নেয়। আমাকে না ওগুলো ভীষণ পীড়া দেয় গো। তো আমি এটাই বলি, দেখো রবীন্দ্রনাথের যে সেই সাধারণ মেয়ে, ঠাকুর কি করেছেন, সেই মেয়েটিকে তোমার হেরে যেতে দেননি। কিভাবে দেননি, আমি ওরা এই কথাগুলো মেয়েদেরকে পড়ে পড়ে বলি, দেখো ওকে কিভাবে জিতিয়ে, ও কিভাবে জিততে চায়, তার অন্তরাত্মাটা কিভাবে জেগে ওঠে, তোমরা নিজেকে ওইভাবে জাগাও। তোমরা যদি ওইভাবে জাগো, নারী হিসেবে নিজেকে সেইভাবে জাগ্রত করো, তুমি জাগ্রত করো, তোমার আত্মবিশ্বাসে তুমি বলিয়ান হও, তাহলে দেখবে কোনো কিছুই তোমাকে পেছনে ফেলতে পারবে না। বাহ, চলো শুনি কবিতা। যেমন কবি এখানে বলেছেন, মেয়েটি বলছে, পায়ে পড়ি তোমার, একটি গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। কিভাবে সে জিততে চায়? যে নরেশ নামের ছেলেটা বিলেতে গিয়ে মেয়েটাকে ভুলে গেল, তার সঙ্গে প্রতারণা করলো, সে অন্য পথ বেছে নিল না, সে জিততে চাইল এইভাবে। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ তোমার কলমের এক আচরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। তুমি তো কৃপণ নও, তুমি আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা। এই যে কথাগুলো কি সুন্দর দেখো, এগুলো প্রত্যেকটা মেয়ের হৃদয়কে জাগিয়ে তুলবে। আমি হেরে যাব কেন? আমাকে একজন ঠকিয়েছে তাই বলে আমি হেরে যাব? তো ওইগুলো আমার কবিতাই হচ্ছে আমার সম্পদ, মেয়েদের কাছে পৌঁছে দেওয়া বার্তাগুলোকে, যে হেরে যেও না। সত্যি দিদি, কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল আসলে এই সমস্ত কবিতাগুলো আমাদের হয়তো অনেকবার আমরা পড়েছি, পাঠ করেছি, বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, নিজেরা করেছি, কিন্তু তারপরেও মনে হয় কোথাও না কোথাও আমরা মেয়েরাই হয়তো নিজেদেরকে গুটিয়ে রাখে, সেই বিষয়গুলোতে আমরাই হয়তো ডানা মেলে উঠতে পারি না। ঠিক কি বলো তুমি? আমিও বলছি এই কথাই, ডানা মেলে উঠতে পারি না। একটা বৃহৎ, আমরা বলি যে আমরা সমানভাবে করছি। দেখো নারীর ক্ষমতায়নের জন্য তো কম চেষ্টা হচ্ছে না, বেটি বাঁচাও বেটি পড়াও, কত কত প্রকল্প যে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? কিন্তু এখনো দেখা যায় মেয়ে হলে অনেক পরিবারে মন কালো হয়ে যায়। আর ওই যে নিয়মগুলো, ছেলে হলে নবার উলুধ্বনি দিয়ে মানুষকে জানাতে হবে, মেয়ে হলে কম, কেন এগুলো হবে? কিন্তু এখন এগুলো হচ্ছে। তোমার এই কথাটি রেশ টেনে আমি একটু বলছি যে কিছুদিন আগে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, আমার ভাইয়ের ঘরে মেয়ে হয়েছে। তো যখন আমি হসপিটালে ছিলাম তখন দেখা যাচ্ছে একের পর এক বাচ্চা ডেলিভারি হওয়ার পর যখন এর মধ্যে ম্যাক্সিমাম মেয়েই হচ্ছে, সবাই চুপচাপ,
একটাই ছেলে হলো, আর ছেলেটা হওয়ার সাথে সাথে তার পরিবার জোরে হাততালি দিয়ে এত উল্লাস করলো যে তখন আমার মনে হলো যে একটা মেয়ের ক্ষেত্রেও তো সেরকম হাততালি বা আনন্দ উচ্ছ্বাস কার মধ্যে দেখিনি। তাহলে এত যে নারী দিবস পালন হচ্ছে, এত কিছু আলোচনা, এই যে বেটি বাঁচাও বেটি পড়াওর মতন বিষয়গুলো আসছে, তাহলে কোথায় এগুলো? প্রকল্প চালু করেছে, সেই এখনো আমরা মনে হলে মানে হয়তো মায়েদের মনটা একটু কালো হয়ে যায়, সেই তো বংশরক্ষা হলো না বা একটা কিছু ব্যাপার, মানে অনেক কিছু ভাবনা চলে আসে। তবে এখন অনেকটাই বদলেছে, এখন অনেক মেয়েরাই দেখছি যে যাদের পরিবারে মানে ভাই নেই, ওরা কিন্তু এরকম বিয়ের আসরে দেখতে পাচ্ছি, কিংবা ধরো বাবা মা নেই, তখন সেই কিন্তু মুখাগ্নি করছে, ও কিন্তু অন্যকে করতে দিচ্ছে না। অনেক মেয়ের মধ্যে এই বোধ আছে, হচ্ছে, সমাজ মেনে নিচ্ছে, মেনে নেবে না কেন? সেই জায়গায় দাঁড়িয়ে ধরো একটা শ্রেণী এখনো আছে শিক্ষিত, হয়তো এক ছেলে এক মেয়ে, দেখবে মেয়েটাকে ভর্তি করিয়েছে একটা বাংলা মিডিয়াম স্কুল, একটা সাধারণ মানের স্কুলে, আর ছেলেকে পড়াচ্ছে বড় স্কুলে অনেক পয়সা দিয়ে, প্রাইভেট স্কুলে। এই পার্থক্যগুলো করা উচিত না, একেবারেই উচিত না। ঠিক, আর সেই জন্যই আমরা চেষ্টা করি আমাদের এই অঙ্গনার অঙ্গনী শীর্ষক অনুষ্ঠানে বারবার করে কথায় বললে মানে চর্বিত চর্বণ করা, তাহলেও মানে সমাজের এই দিকগুলোকে যেন আমরা আরো বেশি করে উন্মুক্ত করতে পারি। দিদি, তুমি অনেক সংগঠনের সাথে যুক্ত রয়েছো আমরা জানি, এগুলোর কাজগুলো নিয়ে একটু শুনবো, কি ধরনের কাজ করো? দেখো, আমি জাস্ট কলেজ পাশ করার পরে পরেই, সেটা 1989, তখন আমি রাজ্য সমাজ কল্যাণ উপদেষ্টা পর্ষদের একজন মেম্বার ছিলাম, মানে সবচেয়ে ছোট বয়সের মেম্বার। তখন অনেক গ্রামে গঞ্জে কাজ করতে হতো। তখন আমার মনে হতো যে গ্রামীণ যে মহিলারা এখন তো অনেক এগিয়ে গেছে, অনেকটাই, কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে নারীরা। তখন তো মানে সত্যি বলবো, কি বলবো, ওই যে আমাদের ঠাকুমার মা, মানে বড় মা, দিদিমা, ওনাদের যে জীবনটা কেটেছে কিভাবে, ওনারা এক একজনের হয়তো 5 বছর 9 বছর 7 বছরে বিয়ে হয়ে গেছে, তারপর একটু একটু বোঝের হওয়ার তাদের সেই রান্নাঘর। আমার রবীন্দ্রনাথকে এত ভালো লাগে যে তিনি প্রত্যেকটা নারী চরিত্রকে এমন ভাবে দেখান যে নারী চিৎকার করে কথা বলে না, প্রতিবাদ করে না, কিন্তু তার ভেতরের সত্তাটাই তার বিপ্লব। তুমি দেখো, এই যে মৃণাল বলো, তারপর নিরুপমা, কত নীরবে, কিন্তু তাদের মধ্যে একটা প্রতিবাদ ছিল। সাধারণ মেয়ে, ওদের ভেতর একটা প্রতিবাদ ছিল। আমরা দেখেছি আমাদের এরকম মা দিদিমারা, তারা প্রচুর সহনশীল ছিল, সর্বং সহা যাকে বলে। এখনকার নারীরা কিন্তু সর্বং সহার চেয়েও সর্বজয়া, সবকিছু। তুমি দেখো তাকে, স্কুলের রেজাল্ট বলো, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বলো, বিভিন্ন চাকরি ক্ষেত্রে দেখো, চাকরি পাচ্ছে মেয়েরা বেশি। তো মেয়েরা অনেক এগিয়ে গেছে। যে জিনিসটা আমাকে ভীষণ রকমের ভাবায়, সেটা জেনারেশন গ্যাপে আমরা এখন দেখছি, মানে আমরা আমাদের মা দিদিমাদের কাছ থেকে যেই সহনশীলতা ধৈর্য পেয়েছি, পরিবারে সবসময় কিছু না কিছু তো হবেই। তুমি একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছ, কিন্তু ওখানে মানিয়ে নেওয়া যেমন আছে, ভালোবাসাও পাওয়া যায়, বকুনিও থাকে। তো সেটাকে তোমার নিজের মতো করে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও ছিল আমাদের। বর্তমানে যেটা আমাকে খুব মানে ভয় আমি পাই, ধরো 4-5 মাস আগেই বিয়ের নেমন্তন্ন খেয়ে এসছি, 6 মাস পরেই শুনলাম ছাড়াছাড়ি, ডিভোর্স। তো এটা আমাকে দেখার আরো সুযোগ হয় কেন কাছ থেকে, আমার নিজের দেবর ও অ্যাডভোকেট, তো বাড়িতে থাকলেই দেখি সানডেতে যদি ওর কাছে 10টা কেস আসে, তার মধ্যে 2টো হয়তো অন্য কারণ, 8টাই ডিভোর্স। ভীষণ ভাবি যে এই যে দেখো আমাদের একটা, এই উপলক্ষে আমি একটা কবিতা একটু তোমাকে শুনছি, দেখো। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী, মহাকালের বিনায় বাজে, আমি কেবল জানি রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো, যেন থামুক তবে আবার ওষুধ কেন। মনে হচ্ছে যে দেখো তার মধ্যেও একটা ছিল, কিন্তু যে বেরোতে পারিনি। সারা জীবন সে সন্তান পালন পোষণ করেছে, রান্না বান্না করেছে,
খাইয়েছে, একটা সময় মনে হয়েছে এবার মুক্তি চাই, ঠিক আছে। তো আমি চাই না যে এখনকার মেয়েরা নীরবে ওগুলোকে মেনে নিয়ে রাধার পর খাওয়ার পর রাধাতে থাকতেও পারবে না, কারণ মেয়েরা শিক্ষা দীক্ষা সবকিছুর আলোক পেয়েছে। দেখো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের ঈশ্বর রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মা শারদা, কাকে বলবো কাকে ছাড়বো, সবাই তো নারীদের ভেতরকে জাগাতে চেয়েছেন মেয়েরা শিক্ষার আলো দেখুক, সে আলোয় সকল অন্ধকার জীবন থেকে দূর করুক। আর এই বিষয়গুলো নিয়েই তোমার সংগঠনের কাজ, এটাই যখন মাথায় ঘুরছে যে না, মা শারদার মানে কত ছোট বয়সে বিয়ে, তারপরও মা শারদা সবাইকে পথ দেখিয়েছেন, ধৈর্য ধরো কিন্তু এগিয়ে যাও। আমার ওই সমস্ত ভাবনাগুলো থেকে আমার মনে হয়েছে কিছু করা উচিত। তো আমার সংগঠন আছে, যেটা বললাম তোমাকে, সেই তখন থেকে আমার ওটা মানে সমাজের জন্য, সমাজ প্রেমে এগিয়ে যাওয়া, সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো, সেই থেকে আবার তৈরি হলো আমি অপরাজিতা, যেটা নাকি সম্পূর্ণভাবে মেয়েদের একটা সংগঠন, ঠিক আছে। আমরা কোনোভাবেই পরাজিত নই, আমি অপরাজিতা। বিভিন্ন কাজ করি আমরা। সমাজসেবার কথাটা তো বৃহৎ অর্থ। সমাজসেবী হওয়া সাংঘাতিক ব্যাপার। সমাজ প্রেমী, সমাজকে ভালোবাসি, সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই যতটুকু সামর্থ্য আছে আমাদের। তো নিজেরাই সবাই ওটাতে আমরা যারা আছি, কেউ চাকরি করি, কেউ বিজনেস, কেউ কি, মানে নিজেদের পয়সা দিয়েই আমরা, এই যে বন্যা গেল গত বছর, কিংবা ধরো পুজো এলো, সমস্ত মিড ডে মিলের দিদি আছে বা যারা সাফাই কর্মী, তাদের মধ্যে শাড়ি, পুজোতে নতুন শাড়ি কাপড় তুলে দেওয়া, বন্যায় এগিয়ে যাওয়া, ওইগুলো আমরা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাছাড়াও আবার অনেক বছর ধরে একটা সংগঠনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। ওটা নিয়েও আমরা এখানে প্রোগ্রাম করেছি। তো এটাও স্কুল স্তরের অনেক স্টুডেন্ট আছে, ধরো পড়তে পারছে না, মানে কিন্তু সে প্রচন্ড মেধাবী, অর্থনৈতিক ক্ষমতা নেই, সেখানে গিয়ে বই টুই পৌঁছে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, টিচার ঠিক করে দেওয়া বিনা পয়সায়, বিভিন্ন উৎসাহ দেওয়া। অনেক স্টুডেন্টরা আছে, অনেক প্রতিভা, আমরা জানি না, সমাজ জানে না, কিন্তু তার মধ্যে এত গুণ, সেগুলোকে সবার সামনে তুলে ধরতে, ওকেও তুলে ধরা, বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে থাকি। দিদি, কথা তো আসলে শুনতে ইচ্ছে করে, এই ধরনের কথাগুলো বিশেষভাবে মানে আকৃষ্ট করে আমাদের, কিন্তু সময়ের কাছে আমরা বাঁধা, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তোমার পুরস্কারের তো ঝুলি রয়েছে আমরা জানি, তো সেগুলো নিয়ে একটু ছোট্ট করে একটু শুনবো। হ্যাঁ, বললাম যে তোমাকে অনেক স্টুডেন্টদের সঙ্গে থাকতে ভালোবাসি, মানে কোনো হলিডে কিছু, ওগুলো আমাকে মানে বাধা দেয় না কোনো কিছুতেই। আমার বাচ্চারা আমার কাছে সবার আগে বড়। সেগুলোর জন্য আমি অনেক রকম পুরস্কার পেয়েছি, যেমন 2018-তে পেয়েছি রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পক্ষ থেকে শ্রেষ্ঠ বা শিক্ষিকা সম্মাননা পেয়েছি। 2020-তে পেয়েছি নর্থ ইস্ট ফাউন্ডেশন থেকে নারী শক্তি সম্মাননা। আর 2021-এ সেটা রাজ্য সরকারের যে রাজ্যপালের শিক্ষক সম্মাননা, সেটা পেয়েছি। কিছুদিন আগে একটা সহর্ষ নামে নতুন একটা কারিকুলাম হচ্ছে, ওটার একটা আমরাই মাস্টার ট্রেনার, বাচ্চারা যেন আনন্দের সঙ্গে পড়াশোনা করে, তার জন্য নিজেরা কোর্স তৈরি করা, গল্প তৈরি করা, ত্রিপুরার আঙ্গিকে গল্প তৈরি করা, ত্রিপুরার সংস্কৃতি নিয়ে গল্প তৈরি করা, ওগুলো আমরাই লিখেছি। সেটার জন্য আমাদের এই যে ভূমিকা সহর্ষ কারিকুলাম, তার জন্য লভ্য ফাউন্ডেশন কিছুদিন আগে, এই ধরো মাসখানেকও হয়নি, মুখ্যমন্ত্রীর হাত থেকে আমরা এখানেও একটা সার্টিফিকেট অফ এক্সিলেন্স পেয়েছি এই নতুন পাঠ্যক্রমে। কনগ্রাচুলেশনস, তোমার অনেক অনেক পুরস্কার। আমরা চাইবো আগামীতে তুমি আরও অনেক, তোমার পুরস্কারের ঝুলিটা আরও অনেক ভরে যাক, সেই কামনা আমরা করছি। তোমার সুস্থতা কামনা করছি। এতটা সময় আজকে ছিলে, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আর কিছু কি শুনবো আমরা যেতে যেতে? হ্যাঁ, শুনতে পারি, তুমিও আমার সঙ্গে একটু গলা মিলিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ দেখো, এই পৃথিবীটা ভীষণ সুন্দর। আমি আমার সকল যারা দর্শক আছেন, তারা তো আছেনই, বিশেষ করে যেহেতু আমি শিক্ষা এবং সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, আমি সবার জন্য বলবো যে পৃথিবীটা ভীষণ সুন্দর, আর এই মানব জীবন নিয়ে তো আমরা এসেছি,
তো এই জীবনটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা সকল দুঃখকে জয় করব আনন্দের মধ্য দিয়ে। বাহ, আনন্দ আমাদের চাই চাই। আর যত কিছু মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ এ সমস্ত কিছুকে আমরা দূরে রাখবো, সে তাহলেই তো মনের শান্তি, সবকিছু শান্তি। অবশ্যই। আর আমি যদি পজিটিভ থাকি, নেগেটিভ সব কিছুকে দূরে ঠেলে দিই, তাহলেই আমি একটা সুস্থ সমাজ গঠনের চিন্তা করতে পারবো। সে প্রত্যেকটা মানুষ যদি ওই রকম সুন্দর সুন্দর ভাবনা নিয়ে এগিয়ে আসে, তাহলে আজকের দিনে আমরা যে একটা ভুগছি ড্রাগ নেশা, আমাদের ছেলেপিলেগুলো এগুলোর হাত থেকেও রক্ষা পাবে। আমরা সুন্দরভাবে তাদেরকে বাঁচাতে পারবো। আর আমরা চাইবো এই সুন্দর পৃথিবীতে আবার যেন আমরা জন্ম নিই। সেজন্যই আমার ভীষণ প্রিয় কবিতা, বুঝতেই পারছো নিশ্চয়ই, জীবনানন্দ দাশের আবার আবার আসিব আসিব ফিরে। ফিরে। বাহ, চলো একটু জায়গা করব। হ্যাঁ করো, চলো। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে। বাহ, আবার আসিব ফিরে। অসাধারণ কবিতা জীবনানন্দ দাশের। আমরা মুগ্ধ হচ্ছিলাম, শুনছিলাম তোমার কথায়। আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাকে দিদি। আলাদা করে কি বলবো, এটা তোমার নিজের জায়গা, নিজের পরিবার। যাই হোক, তারপরেও তুমি আমাদের সাথে এত সুন্দর একটা সময় তোমার সাথে কাটালাম, খুব খুব ভালো আমিও লাগলো। ভীষণ আপ্লুত, ভীষণ আপ্লুত, কারণ এই জায়গাতে এসে আমি আমার নিজের কথাগুলো বলতে পেরেছি। সেই তোমার আমাদের সান্নিধ্যে। দর্শক বন্ধুরাও এতক্ষণ শুনছিলেন, নিশ্চয়ই মুগ্ধ হচ্ছিলেন। কে বলে নারী পিছিয়ে রয়েছে? আমরা নারী দিবস পালন তো অবশ্যই করব, বারবার এই প্রতিজ্ঞা করব আমরা যেন এগিয়ে যাই আরও অনেক অনেক দূর বেশি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের অঙ্গনার অঙ্গনের এই পর্বটি। নমস্কার।